পলিটিক্যাল সায়েন্স টিউটোরিয়ালসে স্নাতক এবং স্নাতকোত্তর রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস এবং নেট সেট রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস এবং আইএএস ডাব্লিউবিসিএসে অপশনাল রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস এর মাথায় রেখে টপিকগুলো আপলোড করা হচ্ছে। আজকে আমরা যে টপিকটি লোড করতে চলেছি সেটা হচ্ছে একজন পাশ্চাত্য দার্শনিককে নিয়ে, যার নাম হচ্ছে ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলি সম্পর্কে আলোচনা করার আগে একটা কোশ্চেন থাকলো, যেটার আনসার তোমরা কমেন্ট বক্সে দেবে। হুইচ ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কার ইজ কম্পেয়ার্ড উইথ ম্যাকিয়াভেলি? ভারতের কোন রাষ্ট্রচিন্তাবিদকে ম্যাকিয়াভেলির সঙ্গে তুলনা করা হয়? ম্যাকিয়াভেলি জন্মেছিলেন ইটালিতে 1469 খ্রিস্টাব্দে এবং মারা গেছিলেন 1527 খ্রিস্টাব্দে। ইটালির ফ্লোরেন্স শহরে তার জন্ম। এখানে এই ম্যাপে দেখতে পাচ্ছ যে পঞ্চদশ শতাব্দীর ইটালির ম্যাপ, এটা এখানে দেখতে পাচ্ছ ফ্লোরেন্সের অবস্থান। তিনি ছিলেন একজন রাষ্ট্র দার্শনিক এবং একজন রাষ্ট্র কার্যকর্তা, যিনি রাষ্ট্রদূত হিসেবে, ফ্লোরেন্সের রাষ্ট্রদূত হিসেবে কাজ করছিলেন। যে সময় তিনি ছিলেন সেই সময়টাকে ইটালিয়ান রেনেসাঁস সময় হিসেবে অভিহিত করা হয়, যেটা ইউরোপীয় ইতিহাসে পঞ্চদশ শতাব্দী এবং ষষ্ঠদশ শতাব্দী, এই দুই শতাব্দীকে রেনেসাঁ শতাব্দী হিসেবে ধরা হয়। তিনি তার বিখ্যাত বই দ্য প্রিন্স লিখেছিলেন এবং এই বইয়ের সুবাদে তিনি বিশ্বে একজন বিতর্কিত দার্শনিক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং তাকে একজন নাস্তিক, অনৈতিক, সন্দেহবাদী দার্শনিক হিসেবে অভিহিত করা হয়েছিল। এখন আমরা দেখব তার কিছু বিখ্যাত বই। তিনি লিখেছিলেন দ্য প্রিন্স 1513 খ্রিস্টাব্দে, ডিসকোর্সেস অন লিভি 1513 থেকে 1517, যেটি 10টি বইয়ের সমাহার, দ্য আর্ট অফ ওয়ার 1521 খ্রিস্টাব্দে, ফ্লোরেন্টাইন হিস্ট্রি 1525 খ্রিস্টাব্দে। এর মধ্যে দ্য আর্ট অফ ওয়ার 1521 খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন এবং এটি তার জীবদ্দশাতেই পাবলিশড হয়েছিল, কিন্তু বাকি সব বইগুলি তিনি মারা যাওয়ার পরে পাবলিশড হয়েছিল। তাকে আধুনিক রাষ্ট্রদর্শনের জনক হিসেবে অভিহিত করা হয়। আমরা দেখেছি অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে অভিহিত করা হয়, ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স। ম্যাকিয়াভেলিকে মডার্ন পলিটিক্যাল ফিলসফির জনক হিসেবে অভিহিত করা হয়। কিছু কোর্স ম্যাকিয়াভেলির আমরা এখানে দেখে নিই। প্রথমে, পলিটিক্স হ্যাভ নো রিলেশন টু মরালস, ইট ইজ বেটার টু বি ফিয়ার্ড দেন লাভড ইফ ইউ ক্যান নট হ্যাভ বোথ। এটা তিনি কোনো প্রিন্সের জন্যই বলেছেন, প্রিন্সকে ভয় করা উচিত সাধারণ প্রজার। 3 নম্বর, হুএভার বিলিভস দ্যাট গ্রেট অ্যাডভান্সমেন্ট অ্যান্ড নিউ বেনিফিটস মেক মেন ফরগেট ওল্ড ইনজুরিজ ইজ মিস্টেকেন। মানুষ তার আঘাত কখনো ভুলতে পারে না। দ্য এন্ডস অলওয়েজ জাস্টিফাই দ্য মিনস, এটাও তিনি রাজার জন্যই বলেছেন। রাজা তার লক্ষ্যে উপনীত হওয়ার জন্য কোনো ইমোরাল মিনস যদি অবলম্বন করেন তাহলেও সেটা ঠিক আছে, কেন কি তার লক্ষ্যটা ঠিক থাকা উচিত। এবার আমরা দেখব ম্যাকিয়াভেলি প্রফেশনাল লাইফে, তার পেশাগত জীবনে কী ছিলেন। প্রথমে আমরা বললাম তিনি একজন স্টেটসম্যান ছিলেন, যিনি চ্যান্সেলর অব দ্য রিপাবলিক অফ ফ্লোরেন্স হিসেবে নিযুক্ত হয়েছিলেন 1498 খ্রিস্টাব্দে এবং 14 বছর ধরে তিনি রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছিলেন ফ্লোরেন্সের হয়ে। ফ্লোরেন্স তার আগে 1494 আগে ফ্লোরেন্স ছিল মেডিসি ফ্যামিলির আন্ডারে এবং এরপরে মেডিসি ফ্যামিলি ক্ষমতাচ্যুত হয়ে যায় এবং রিপাবলিকান ফ্লোরেন্স প্রতিষ্ঠিত হয়। কিন্তু 1512 খ্রিস্টাব্দে আবার মেডিসি ফ্যামিলি ক্ষমতায় ফিরে আসেন এবং তারপরে কিন্তু ম্যাকিয়াভেলিকে তার রাজনৈতিক জীবন থেকে নির্বাসিত করা হয়। তার এগেনস্টে, তার বিরুদ্ধেই অভিযোগ ছিল যে তিনি মেডিসি ফ্যামিলির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। যখন তিনি স্টেটসম্যান ছিলেন, বিফোর হিজ এক্সাইল, তার নির্বাসনের আগে, তখন কিন্তু তিনি বাস্তবে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন রাজনৈতিক জীবন সম্পর্কে, রাজনৈতিক সিস্টেম সম্পর্কে, রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কে, এবং সেগুলোই তাকে সাহায্য করেছিল পরে তার এই বইগুলি লিখতে, যে বইগুলির কথা আমরা পড়লাম। তিনি যেই সময়ে ছিলেন ফ্লোরেন্সে, ইটালিতে, সেই সময় কিন্তু ইটালির যে বিভিন্ন সিটি স্টেট, সেগুলোর মধ্যেও যুদ্ধ চলতো, কিছু না কিছু টেনশন, এবং দ্য হোলি রোমান এম্পায়ার, ফ্রান্স, স্পেন, এইসব রাষ্ট্রগুলোর সঙ্গে সবসময় একটা স্ট্রাগল চলতে থাকতো। এর মাঝখানেই যেহেতু তিনি একজন রাজনৈতিক সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে কাজ করেছিলেন, সেই জন্য তার অভিজ্ঞতা কিন্তু অনেক হয়েছিল, যেগুলো তিনি তার বইয়ে সব রিফ্লেক্ট করিয়েছেন। দ্য প্রিন্স
যে বিখ্যাত বইটির কথা আমরা বলছি, সেখানে তিনি কি বলেছিলেন? সেখানে তিনি পলিটিক্স বা রাজনীতিকে একটি খেলা হিসেবে বলেছেন। রাজনীতির সঙ্গে মরালিটি বা নৈতিকতার কোনো সম্পর্কই নেই। কেন কি রাজনীতি হচ্ছে কিছু প্রতিষ্ঠিত রুলস এর ওপরে চলে, এবং সেখানে ছলনা, কপট, অপরাধ এগুলো খুব নর্মাল, এগুলো খুব স্বাভাবিক। মরালিটির সঙ্গে যেগুলোর কোনো রিলেশনই নেই, সেই জন্য তিনি পলিটিক্স বা রাজনীতিকে একটা খেলা হিসেবে অভিহিত করেছেন। এর পরের পয়েন্ট হচ্ছে পলিটিক্যাল রিয়েলিজম বা রাজনৈতিক বাস্তববাদ। বললাম প্রথমেই কি ম্যাকিয়াভেলি খুব কাছে থেকে রাজনৈতিক প্রক্রিয়াগুলিকে লক্ষ্য করেছেন। কোনো রাষ্ট্রে কেমনভাবে রাজনীতি চলে সেটা তিনি খুব কাছ থেকে লক্ষ্য করেছেন। সেই জন্য তিনি তার যে থিওরি তাতে সবসময় একটা বাস্তববাদী চিন্তাধারা দিয়েছেন। তিনি বলেছেন মরাল গুডনেস বা নৈতিকতার সঙ্গে কোনো লেজিটিমেটেড অথরিটির সম্পর্ক নেই। অথরিটি একমাত্র ক্ষমতা প্রয়োগ করেই রাখা যায় এবং রাখা উচিত। কেন কি তিনি যেটা বলতে চেয়েছেন সেটা নৈতিকতার সঙ্গে অথরিটির কোনো সম্পর্ক নেই। অথরিটিকে সবসময় ক্ষমতা প্রয়োগ করতেই হবে, তবে তার পাওয়ার বা তবে তার ক্ষমতা মেনটেন থাকবে, তবে তার অথরিটি মেনটেন থাকবে। পাওয়ার প্রয়োগ না করলে, ক্ষমতা প্রয়োগ না করলে অথরিটি মেনটেন থাকবে না। সেই জন্য তার থিওরিকে বলা হয় পলিটিক্যাল রিয়েলিজম বা রাজনৈতিক বাস্তববাদ। এর পরের পয়েন্ট হচ্ছে তিনি অস্ত্রশস্ত্রকে আইনের ওপরে জায়গা দিয়েছেন। তিনি নিজেই বলেছেন, সিন্স দেয়ার ক্যানট বি গুড লজ উইদাউট গুড আর্মস, আই উইল নট কনসিডার লজ বাট স্পিক অফ আর্মস। বুঝতেই পারছো কি তিনি এখানে আর্মসকে বেশি ইম্পর্টেন্স দিয়েছেন। কেন কি অথরিটি রাখতে গেলে ক্ষমতা প্রয়োগ করতে হবে, এবং ক্ষমতা প্রয়োগ করতে গেলে অস্ত্রের দরকার অবশ্যই পড়বে। এর পরের পয়েন্ট, তিনি একজন ট্রেন্ড প্রিন্সের কথা বলেছেন, একজন শিক্ষিত প্রিন্সের কথা বলেছেন। এটা মনে রাখবে কি ম্যাকিয়াভেলি যে সাধারণ মানুষের চরিত্রটাকে অঙ্কিত করেছেন, সেখানে তিনি দেখাতে চেয়েছেন কি মানুষ হচ্ছে স্বাভাবিকভাবে অকৃতজ্ঞ, আনগ্রেটফুল, ডিসলয়াল, অমান্যকারী, ইনসিনসিয়ার, ডিসিটফুল, ছলনাকারী, ভীতু এবং সবসময় লোভী। কিছু না কিছু প্রফিট তাদের চাই কোনো কাজের জন্য। তো এই সাধারণ মানুষের এই যে চরিত্র, এটার সঙ্গে সবসময় রাজাকে লড়তে হবে। অতএব এটা করতে গেলে কোনো রাজাকে সবসময় কিন্তু একটা নীতি অবলম্বন করতে হবে বা কৌশল অবলম্বন করতে হবে, যেটাতে তিনি তার পাওয়ারটাকে এইসব মানুষের ওপরে এক্সিকিউট করতে পারবেন, এবং এর জন্য দরকার দূরদৃষ্টি। ম্যাকিয়াভেলি যেটা বলেছেন যে রাজার দূরদৃষ্টি থাকতে হবে, এবং সেই দূরদৃষ্টি এমনি থাকবে না, কোনো একজন শিক্ষিত রাজারই থাকবে, যে শিক্ষিত হবে কেমন করে এই মানুষগুলোকে হ্যান্ডেল করা যায়। এর পরের পয়েন্ট হচ্ছে পাওয়ার, ভার্চু অ্যান্ড ফরচুনা। এই তিনের মধ্যে কি সম্পর্ক? ভার্চু, VIRTU, এখানে যে স্পেলিং দেখছো এটা হচ্ছে ইটালিয়ান ওয়ার্ড, এটা সমার্থক শব্দ হচ্ছে ভার্চু ইংলিশের, মানে আমরা যেটা জানি পুণ্য। কিন্তু ম্যাকিয়াভেলি এখানে ভার্চু বলতে, এটা মনে রাখবে, এখানে ভার্চু বলতে ম্যাকিয়াভেলি প্রিন্সের যে কোয়ালিটি ভার্চুর কথা বলেছেন তিনি, সেটা কিন্তু রাজার সাহসের কথা বলেছেন, এবং তিনি তার যে ব্যক্তিগত কিছু কোয়ালিটি থাকে, দূরদর্শিতা থাকে, সেটাকে ভার্চু বলেছেন। কোনো একজন রাজা তার ফরচুনের ওপরে ডিপেন্ড করবে না। ফরচুনা ইটালিয়ান ওয়ার্ড, যার সমার্থক হচ্ছে ফরচুন ইংলিশে। কোনো রাজা ফরচুনের উপর ডিপেন্ড করবেন না বা ভাগ্যের উপর ডিপেন্ড করবেন না। দে উইল মেক দেয়ার ওন ফরচুন, নিজেরাই নিজেদের ভাগ্য তৈরি করবেন, এবং সেখানে তাকে তার মানে পাওয়ারের প্রয়োগ করতে হবে। কোনো রাজাকে তার ভাগ্য জয় করতে গেলে ক্ষমতা প্রয়োগ করতে হবে, এবং এখানেই পাওয়ার, ভার্চু এবং ফরচুনের যে রিলেশন সেটা ম্যাকিয়াভেলি এস্টাবলিশ করেছেন। তিনি মরাল ডুয়ালিজমের কথা বলেছেন বা নৈতিক দ্বৈততা। এটা যদিও তাকে ক্রিটিসাইজ করা হয় কি ম্যাকিয়াভেলি সবসময় অনৈতিক উপায়ে রাজার যে কাজগুলোকে সবসময় বৈধতা দিয়েছেন, কিন্তু তিনি এখানে পাবলিক আর প্রাইভেট মরালিটির মধ্যে ডিফারেন্স করেছেন। তিনি এটা বলতে চেয়েছেন কি রাজা যে কাজগুলো করে সেটা যদি ভার্চু হয় সবসময়, কিন্তু একই কাজ সিটিজেন করলে সেটা ভার্চু হবে না। প্রিন্সেস উইল বি ডিফারেন্ট ফ্রম দেয়ার পিপল। রাজার যে কাজগুলো তার একটা অন্য উদ্দেশ্য থাকে বলে তাকে অনৈতিক
পদ্ধতি অবলম্বন করতে হয়, কিন্তু সাধারণ প্রজার কাছে সেই উদ্দেশ্য থাকে না, সেহেতু তাদের মরালিটি বা তাদের নৈতিকতা কিন্তু আলাদা এবং রাজার নৈতিকতা আলাদা। রাজা সবসময়ই প্রজাদের থেকে একদম আলাদা থাকবে এবং তার নৈতিকতা মাপদণ্ড কিন্তু প্রজার নৈতিকতার মাপদণ্ডর সঙ্গে একই নয়। এটাই হচ্ছে তার পাবলিক এবং প্রাইভেট মরালিটির মধ্যে ডিফারেন্স করেছেন তিনি। তাহলে আমরা কি কি পয়েন্টগুলো ডিসকাস করলাম? পলিটিক্স অ্যাজ আ গেম, পলিটিক্যাল রিয়েলিজম বা রাজনৈতিক বাস্তববাদ, আর্মস ওভার ল, আইনের ওপরে অস্ত্র, ট্রেন্ড প্রিন্স, একজন শিক্ষিত প্রিন্স দরকার, পাওয়ার ভার্চু ফরচুনের মধ্যে সম্পর্ক, আর নৈতিক দ্বৈততা। এবার আমরা দেখব রিপাবলিকানিজম। আমরা যেটা বললাম কি প্রিন্সের ওপরে অনেক বেশি রিলাই করেছিলেন ম্যাকিয়াভেলি, কিন্তু তিনি রিপাবলিকানিজম বা প্রজাতন্ত্রের কথাও বলেছেন। আমরা দেখব সেটার রুটস কোথায়। 1970-এর দশকে, এই দুটো নাম মনে রাখবে, জে.জি. পোকক এবং কোয়েন্টিন স্কিনার, এরা দুজনে রিপাবলিকানিজমের ওপরে যে কাজ করেছিলেন, তারা রিপাবলিকান ট্র্যাডিশনটাকে ম্যাকিয়াভেলির মধ্যে দেখেছেন, যেটা শুরু হয়েছিল অ্যারিস্টটলের সময়। তারপরে এটা মিডিয়েভাল সিটি স্টেটেও প্রচলিত ছিল রিপাবলিকানিজম বা প্রজাতন্ত্র। সেটা তারপরে রিনিউ হয়েছে ক্লাসিক্যাল পলিটিক্যাল ফিলসফি ইন রেনেসা হিউম্যানিজম, মানে ইটালিতে যে সময় রেনেসা চলছিল পঞ্চদশ এবং ষষ্ঠদশ শতকে, আর তারপরে এটা কন্টিনিউ হয়েছে আমেরিকান রিপাবলিকে। এখন যেটা আমরা সমসাময়িক আমেরিকান রিপাবলিক দেখি, সেটা সঙ্গে এটা তুলনা করেছেন জে.জি. পোকক এবং কোয়েন্টিন স্কিনার। ডিসকোর্সেস অন দ্য ফার্স্ট ডিকেড অফ টাইটাস লিভিয়াস, এই বইটি ম্যাকিয়াভেলি লেখা। আমরা এটাকে ছোট করে ডিসকোর্সেস অন লিভি বলবো, যেটি 10টি বইয়ের সমাহার। এখানে তিনি দেখিয়েছেন কি প্রজাতন্ত্র কেমন করে প্রতিষ্ঠিত হবে এবং কেমন করে এটাকে বিন্যস্ত করা যাবে এবং কেমন করে এটাকে রাখা যাবে, মেনটেন করা যাবে। তো এটা এই বইয়ে তিনি এগুলো সম্পর্কে বলেছেন। রিপাবলিক বা প্রজাতন্ত্রের কি সুবিধে আছে সেগুলো তিনি দেখিয়েছেন। যেমন তিনি দেখিয়েছেন কি রিপাবলিকেও করাপশন থাকবে, কিন্তু সেই করাপশনটাকে দমন করার জন্য কিংলি স্টেট দরকার, মানে সেই প্রিন্সের যে একটা স্ট্রং প্রিন্স দরকার, একজন শক্তিশালী রাজা পারবে এই রিপাবলিকের করাপশনটাকে রুখতে। এবং সেজন্যই রিপাবলিকে যেমন তিনি দরকার মনে করেছেন, তেমনি একজন স্ট্রং প্রিন্সের দরকারও মনে করেছেন। ইউনিভার্সাল ভিউ অফ পলিটিক্যাল স্ট্রাকচারস, তিনি পলিটিক্যাল স্ট্রাকচারের কথা বলেছেন, সেখানে একটা সার্বজনীন দৃষ্টিকোণ থেকে বলেছেন। তিনি আলোচনা করেছেন রোম নিয়ে, ফ্রান্স নিয়ে, কিন্তু তিনি এর কোনোটাকেই একদম আইডিয়াল বলে মনে করেননি। সেই জন্য তিনি প্রথমে যখন রোমের সম্পর্কে আলোচনা করেছেন, রোম কেমন করে স্থাপিত হয়েছিল, কেমন করে শাসিত হতো এবং কেমন করে সেখানকার জনগণের স্বাধীনতা রক্ষিত হতো, এই ব্যাপারে বলেছেন। তো এটা বলতে গিয়ে তিনি সেখানে যে রোমান সেনেট এবং লোকজনের মধ্যে যে টেনশন ছিল, যে তাদের মধ্যে একটা সবসময় টেনশন চলতো, সেটা নিয়ে কথা বলেছেন। কিন্তু আবার রোমান সেনেট কেমন করে এই টেনশনগুলো নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই, এগুলোকে নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সমাধান করে নিত, সেটার ব্যাপারেও বলেছেন। মানে এখানে তিনি রোমান যে আইডিয়াল সেটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন একটা সার্বজনীন রূপ দিয়ে। এখানেও তিনি বলেছেন রিপাবলিকেও রিলিজিয়ান, ধর্ম, সংস্কৃতি এবং ভ্যালুস যেগুলো থাকবে, সেগুলো পিপলকেও করাপ্ট করতে পারে বা গভর্নমেন্টকেও করাপ্ট করতে পারে, কিন্তু এই রিপাবলিকানিজম যেটা প্রজাতন্ত্র, সেটা দিয়ে রোমান যে রিপাবলিক ছিল সেখানে যেভাবে সমাধান করা হতো, রোমান সেনেট এবং পিপলদের মধ্যে টেনশনগুলোকে যেমনভাবে সমাধান করা হতো, সেভাবেই এই সমাধান পসিবল বলে ম্যাকিয়াভেলি মনে করেছেন। রিপাবলিককে তিনি একটি ভারসাম্যমূলক ব্যবস্থা বলেছেন, কেন কি এখানে যেমন রাজা থাকবে, তেমনি এখানে প্রজার যে প্রয়োজন সেগুলোকেও গুরুত্ব দেওয়া হবে, যাতে করে প্রজারা ভালোভাবে শাসিত এবং প্রসপার করে, তারা এই রিপাবলিকের মধ্যেই যেন তাদের প্রসপারিটি হয়, সেটার জন্য একটা স্ট্রং ইনস্টিটিউশন থাকতে হবে এবং রাষ্ট্রই হচ্ছে সেই স্ট্রং ইনস্টিটিউশন যে রাজা এবং প্রজার মধ্যে একটা ভারসাম্য রাখতে পারবে। ম্যাকিয়াভেলি ফ্রেঞ্চ মনার্কি, আমরা দেখলাম যে ম্যাকিয়াভেলি মনার্কির কিন্তু অ্যাগেনস্টে ছিলেন।
যদিও তিনি প্রিন্সের কথা বলেছেন, সেই প্রিন্স মনার্ক না, কোনো ডাইনাস্টি বা কোনো ফ্যামিলির মনার্ক না। সেই প্রিন্স হচ্ছে তার ভার্চু দিয়ে কোনো রাষ্ট্র জয় করবে এবং সেটার ক্ষমতা মেনটেন রাখবে, বজায় রাখবে এবং সেই রিপাবলিকের লোকজনকে খুশি রাখবে, ফ্রিডম দেবে। কিন্তু রাজা সেটা করার জন্য যে কোনো উপায় নিতে পারে, কোনো মিন্সই ইমমরাল মিন্স নিতে পারে যখন যেটা দরকার পড়বে। এটা ম্যাকিয়াভেলি বলেছেন। এবার মনার্কির ব্যাপারে তিনি কি বলেছেন, যেহেতু তিনি ডাইরেক্টলি রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন ফ্রান্সে, সেহেতু কাছ থেকে সেই পলিটিক্যাল সিস্টেম যেটা ফ্রান্সের ছিল সেটা দেখেছেন। এবং ম্যাকিয়াভেলি এটাকে মনার্কি কখনোই তার কাছে কাম্য ছিল না, কিন্তু ফ্রেঞ্চ মনার্কি যে লজ ছিল সেই লজগুলোকে উনি কিন্তু অ্যাডমায়ার করেছেন এবং মনে করেছেন এই লজগুলো সবসময় মানা উচিত। যদিও আমরা দেখলাম কি তিনি আর্মস এবং লজের থেকে আর্মসের উপরেই বেশি বিশ্বাস করেছেন, কিন্তু তাও ফ্রেঞ্চ মনার্কির যে লজগুলো সেগুলোকে তিনি ইম্পর্টেন্স দিয়েছেন। এখন আমরা বলতে পারি তিনি রোম বা ফ্রান্সের যে অ্যানালিসিস করেছেন তার যে ভালো ব্যবস্থাগুলো ছিল সেগুলোকে নিয়ে একটা রিপাবলিক তৈরি করতে চেয়েছেন এবং যার একজন স্ট্রং প্রিন্স যেটা রুল করবে। ম্যাকিয়াভেলি যেটা বলেছেন ডিসকোর্সেস অন লিভিতে, কি রাজা তার রাজ্য জয় করবে। রাজ্য জয় করবে মানেই এটা স্বাভাবিক, বুঝতেই পারছো কি কোনো একটা জনগণ থাকবে কোনো একটা ভূখণ্ডে, সে তাদেরকে জয় করবে। তার মানে এটা দাঁড়ালো কি হতে পারে কি কোনো সময় সেই জনগণের মধ্যে কোনো ক্ষোভ থাকতে পারে, সেই ক্ষোভ যদি প্রকাশ পায় তাহলে রাজাকে তারা ক্ষমতা থেকে সরিয়ে দেবে। তো সেই জন্য তিনি যেটা বলেছেন কি যেই কঙ্কার যে টেরিটরিটা থাকবে সেখানে যে নেশন থাকবে বা লোকজন থাকবে তাদেরকে রাজাকে রিপাবলিকের মধ্যে অ্যাসিমিলেশন করতে হবে বা অন্তর্ভুক্তিকরণ করতে হবে। মানে তাদের যে ইচ্ছেগুলো, তাদের যে ফ্রিডম, সেগুলোকে রক্ষিত করতে হবে এবং সেটা একমাত্র প্রিন্স করতে পারেন যদি তার দূরদর্শিতা থাকে। অনেক রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়াভেলিকে নিয়ে আলোচনা করেছেন। কেউ কেউ তার আইডিয়াগুলোকে বলেছেন ঠিক না, আবার কেউ কেউ বলেছেন কি না এর মধ্যে কিছু বাস্তবতা আছে। আমরা আগেই দেখলাম তিনি ছিলেন একজন বাস্তব রাজনৈতিক কার্যকর্তা। তিনি একদম সামনে থেকে সব কিছু দেখেছেন যে মানুষের চরিত্র কেমন হয়, তিনি প্রতিদিন তাদের মধ্যে থেকেছেন এবং দেখেছেন মানুষের চরিত্র কেমন হয় এবং তার থেকে তিনি তার থিওরি দিয়েছেন। সেজন্যে ম্যাকিয়াভেলিকে যদিও অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু অনেক রাজনৈতিক চিন্তাবিদ হয়তো তাকে বিরোধিতা করার জন্যই তার আলোচনা করেছেন, বা কেউ কেউ তার আইডিয়াসগুলোকে নিজেদের মধ্যে ইউজ করার জন্য করেছেন। মানে দুইভাবেই তাদেরকে ম্যাকিয়াভেলির যে দর্শন সেটা নিয়ে আলোচনা করতে হয়েছে, হয় তাকে বাদ দেওয়ার জন্য বা তাকে ইনকর্পোরেট করার জন্য। আমরা যে প্রিন্স এবং রিপাবলিকের নিয়ে আলোচনা করলাম তাতে আমরা তো বুঝতেই পারছো কিছুটা তার যে থিওরি সেটা সেলফ কন্ট্রাডিক্টরি আছে, আনসিস্টেমেটিক আছে। মানে যখন তিনি বলছেন রাজা স্ট্রং, রাজা কোনো ইমমরাল মিন্স নিতে পারেন, কিন্তু আবার সেই সাথে বলছেন জনগণকে রিপাবলিকের মধ্যে অ্যাসিমিলেট করতে হবে তাদের যাতে ক্ষোভ না হয় সেজন্য। তো এখন এই দুটো সেলফ কন্ট্রাডিক্টরি, কিন্তু তাহলেও আমরা যেটা দেখছি কি তিনি তার যেহেতু একটা বাস্তব অভিজ্ঞতা ছিল, তিনি সেখান থেকে মানুষের চরিত্র বিশ্লেষণ করে একটা সমাধান দেওয়ার চেষ্টা করেছেন এবং সেখানে তিনি রাজাকে যেমন শক্তি দিয়েছেন তেমনি প্রজাদের ফ্রিডমের কথাও ভেবেছেন, রিপাবলিকের কথাও ভেবেছেন। তিনি সবসময় একজন স্ট্রং প্রিন্সের কথা বলেছেন, শক্তিশালী রাজার কথা বলেছেন। তার যে রাজা তিনি অঙ্কিত করেছেন রাজার চরিত্র সেটা হচ্ছে ব্রুটাল, ক্যালকুলেটিং অ্যান্ড হোয়েন নেসেসারি আটারলি ইমমরাল। মানে তার চরিত্রের মধ্যে এই গুণগুলো থাকবে। তিনি নৃশংস হবেন, ক্যালকুলেটিং, সবসময় হিসেব করে চলবেন এবং যখন দরকার পড়বে তখন কিন্তু অনৈতিকও হবেন। এটা হচ্ছে ম্যাকিয়াভেলি প্রিন্সের চরিত্র, তার আইডিয়াল যে চরিত্র প্রিন্সের এঁকেছেন ম্যাকিয়াভেলি, এই ওয়ার্ডগুলো মাথায় রাখবে, ব্রুটাল, ক্যালকুলেটিং অ্যান্ড হোয়েন নেসেসারি আটারলি ইমমরাল। এখানে ম্যাকিয়াভেলি কেন এভাবে একজন প্রিন্স চেয়েছেন? ম্যাকিয়াভেলি যখন বড় হয়েছেন তখন কিন্তু ফ্লোরেন্স সেই সময় রেনেসাঁ মধ্য দিয়ে যাচ্ছিল, একটা নবজাগরণের মধ্য দিয়ে যাচ্ছিল, কিন্তু এরপরে আস্তে আস্তে করে ফ্লোরেন্সের এই গ্লোরি কমতে থাকে। আর
ম্যাকিয়াভেলির প্রধান উদ্দেশ্য ছিল ফ্লোরেন্সের এই গ্লোরিটাকে পুনঃপ্রতিস্থাপিত করা, আর এটার জন্যে তিনি একজন স্ট্রং প্রিন্সের দরকার মনে করেছিলেন, এবং যেখানে তার কাছে শুধু এন্ডটাই জাস্টিফাই করবে, মিন্সটা ঠিক কি ঠিক না, যদি ইমোরাল মিন্সও হয়, কিন্তু রাজা যদি ফ্লোরেন্সের গ্লোরিটাকে প্রতিস্থাপিত করতে পারেন তাহলে তার সেই মিন্সটাকে বৈধ বলেই ধরা হবে। প্রিন্স যে চরিত্রটা, সেটাকে তিনি সবসময় বলেছেন বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। কেন কি, যেহেতু রাজা দখল করছে কোনো একটা স্ট্রং হাতে কোনো একটা ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে, স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র হওয়ার চান্সেস থাকবে, এবং সেই জন্য সবসময় কিন্তু তিনি সন্দেহবাদী হতে বলেছেন। রাজাকে যে উপদেশ দিয়েছেন, তিনি কাউকে বিশ্বাস করবেন না। হি অ্যাডভাইসড হিম টু বি সিনিক, প্রিন্সকে সবসময় সিনিক হতে হবে, সন্দেহবাদী হতে হবে। এবং অনেকজন এটার জন্যেই, মাকিয়াভেলির এই সন্দেহবাদিতার জন্যেই সমালোচনা করেছেন। কিন্তু ফ্রান্সিস বেকন, একজন ইংলিশ দার্শনিক, তিনি বলেছেন কি আমরা যদি ম্যাকিয়াভেলিকে বুঝতে যাই তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে, তিনি লিখেছিলেন হোয়াট মেন ডু, নট হোয়াট টু ডু। মানে আমি যেই থিওরিটা দিচ্ছি ম্যাকিয়াভেলির মতে, সেটা মানুষ কি করে সেটার ওপরে, এটা নয় কি মানুষের কি করা উচিত। মানুষ জানে মানুষের কি করা উচিত, কিন্তু আসলে মানুষ কি করে। তাই জন্যে তিনি তার যে থিওরি তাতে বলেছেন কি হোয়াট মেন ডু, নট হোয়াট অট টু ডু। আমি যে থিওরিটা বলছি সেটা মানুষ কি করে তার উপরে। তো ফ্রান্সিস বেকন এই জন্যই বলেছেন কি ম্যাকিয়াভেলির এই উক্তিটাকে আমাদের মাথায় রাখতে হবে। তিনি যে ইটালিয়ান সিটি স্টেটগুলোতে যে সেই সময় স্ট্রাগল চলছিল, সেই সময় দ্বন্দ্ব যুদ্ধ সব চলছিল বা একটা অবনমনের পথে যাচ্ছিল, সেটার জন্য তিনি দায়ী করেছেন ক্রিশ্চিয়ানিটিকে। কেন কি তার মনে হয়েছে কি আগে অ্যানসিয়েন্টরা মডার্নদের থেকে কিন্তু অনেক বেশি স্ট্রং ছিল, মডার্নরা ক্রিশ্চিয়ানিটির জন্য আরও উইক হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। কেন কি ক্রিশ্চিয়ানিটি মানুষকে মিসলিড করছে, ভুল পথে পরিচালিত করছে। এরা বলছে, ক্রিশ্চিয়ানিটি উপদেশ দেয় ইট ইজ এভিল টু সে এভিল অফ এভিল, খারাপকে খারাপ বলবো না। তো খারাপকে খারাপ যদি না বলা হয়, বুঝতেই পারছো ম্যাকিয়াভেলি ছিলেন একজন একদম খুব বেশি অভিজ্ঞতা সম্পন্ন রাষ্ট্রবিদ। তো সেজন্যে তিনি এটাই বলতে চেয়েছেন, যদি খারাপকে খারাপ না বলা হয় তাহলে সেটা সমাধান হবে কি করে। আর এটা তিনি যেটা বলতে চেয়েছেন যে ক্রিশ্চিয়ানিটি খারাপকে খারাপ না বলে একটা দ্বিচারিতা সৃষ্টি করেছে, সেটাই মানুষের সাফারিংয়ের কারণ, সেটার জন্যই মানুষ ভুগছে, সেজন্যই এই স্ট্রাগলগুলো চলছে। তো ফ্লোরেন্সের যে অবনমন হয়েছিল সেটার জন্য তিনি এই ক্রিশ্চিয়ানিটিকে দায়ী করেছিলেন। এটা মাথায় রাখবে, যদিও ম্যাকিয়াভেলি রিপাবলিক বা প্রজাতন্ত্রের কথা বলেছিলেন তার ডিসকোর্সেস অন লিভিতে, কিন্তু তিনি কখনোই রিপাবলিকান যে তত্ত্ব, যেখানে প্রজাতন্ত্র বা কিছু মানুষকে ক্ষমতা দেওয়া হয় শাসন করার, সেটার কথা তিনি বলেননি। তিনি সবসময় চেয়েছিলেন কি রাজার হাতেই ক্ষমতা থাকবে। তিনি কখনোই অনেকজনের হাতে ক্ষমতাকে সেফ বলে, নিরাপদ বলে মনে করেননি। মানে সবসময় তিনি স্ট্রং প্রিন্সের পক্ষেই গেছেন। রিপাবলিকান ব্যবস্থার কথা বললেও তিনি কিন্তু প্রিন্সকে সবসময় স্ট্রং রেখেছেন। তিনি বিভিন্ন যে ফ্রান্স, রোম বললাম, সেসব কান্ট্রিগুলোর যে ব্যবস্থা ছিল, পলিটিক্যাল সিস্টেম ছিল বা রিলিজিয়াস সিস্টেম ছিল, সেগুলোকে তিনি দেখেছেন, এবং সেটা দেখে তারপরে তিনি স্ট্রিক্টলি কোনো রাষ্ট্রের মডেলকে তিনি প্রতিস্থাপিত করেননি। তিনি বলেছেন যে প্রিন্স এই দৈনন্দিন যে অভিজ্ঞতা, দৈনন্দিন যে মানুষের চরিত্র দেখা যাচ্ছে, সেটার উপর ভিত্তি করে প্রিন্স ডিসিশন নেবেন, তার দূরদর্শিতা দিয়ে তিনি কেমন করে শাসন করবেন। হতে পারে ফ্রেঞ্চ মোনার্কিতে যেমন ল ছিল, সেই লগুলো তিনি নিজের মতন করে ওগুলোকে প্রণয়ন করতে পারেন, বা আর্মসের ওপরেও নির্ভর করতে পারেন। সেটা প্রিন্সের উপর ডিপেন্ড করছে তিনি কীভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করবেন, এবং প্রিন্সকেই স্ট্রং হতে হবে। তো এই সরকারগুলোর মধ্যে রোম বা ফ্রান্স, অন্য যে সরকারগুলোর মধ্যে তিনি কম্প্যারিজন করেছেন, তুলনা করেছেন, কিন্তু কোনোটাকেই তিনি বলেননি কি সেটা আইডিয়াল। ম্যাকিয়াভেলিকে ফ্রেঞ্চ রেভলিউশন এবং
হিটলার স্ট্যালিনের মতন একনায়কতন্ত্রের উদ্ভবের পেছনে দোষী করা হয়। অনেকজন বলেন কি প্রিন্সকে মাফিয়া বাইবেল কি এটা লিখেছিলেন বলে অনেকজন এটা পড়ে প্রভাবিত হয়েছিল এবং তার জন্যেই ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল এবং হিটলার বা স্ট্যালিনের মতন একনায়কের উদ্ভব হয়েছিল। কিন্তু এটা যখন আমরা এই সমালোচনাটা গ্রহণ করতে পারি না, কেন কি এটা যখন তিনি বলছেন মানে এটাকে কেউ ফেস ভ্যালুতে নিচ্ছে বা টু দ্য ওয়ার্ড নিচ্ছে, সেইভাবে কিন্তু ম্যাকিয়াভেলি বলেননি। ম্যাকিয়াভেলি একটা পরিস্থিতির জন্য বলেছিলেন এবং সেই জন্য অনেকজন বলেন কি এটা ছিল ম্যাকিয়াভেলির একটা আর্ট অফ পলিটিক্স। পলিটিক্সকে কেমন করে হ্যান্ডেল করা হবে, রাজনীতিকে কেমন করে হ্যান্ডেল করা হবে, সেটাও একটা আর্ট। এবং ম্যাকিয়াভেলি সেই আর্টটাই দেখিয়েছেন সে রেনেসার যুগে, নবজাগরণের যুগে, যেখানে আগে আইডিয়াল একটা অবস্থাকে মনে করা হতো, রাষ্ট্রে এবং মরাল গুডনেসটাকে সবচেয়ে বেশি প্রেফারেন্স দেওয়া হতো, সেখানে ম্যাকিয়াভেলি সেটাকে একটা অন্য ধারাতে নিয়ে গেছেন। তিনি একটা পলিটিক্সের একটা অন্য আর্টে পলিটিক্সটাকে উপস্থাপিত করেছেন যে এখানে ক্ষমতার প্রয়োগ সবার আগে দরকার, নট মরাল গুডনেস। এবং সেই পরিস্থিতিতে তিনি সেটা করেছেন, একটা স্পেশাল পরিস্থিতি, বিশেষ পরিস্থিতি। তো সেজন্য আমরা তাকে এইভাবে দোষী করতে পারি না। আবার অনেকজন তাকে গ্যালিলিও অফ পলিটিক্সও বলেছেন, কেন কি তিনি মরাল ভ্যালুস থেকে, মরাল জাজমেন্ট থেকে ফ্যাক্টসকে আলাদা করে দেখেছেন। সায়েন্স মানেই আমরা জানি যে ফ্যাক্ট থেকে ভ্যালুকে আলাদা করে দেখা, সেজন্য অনেকজন আবার কিন্তু ম্যাকিয়াভেলিকে গ্যালিলিও অফ পলিটিক্সও বলে থাকেন। তিনি যেই কাজগুলো করেছিলেন, প্রিন্সকে এত ক্ষমতা দিয়েছিলেন, আমাদের সবসময় মাথায় রাখতে হবে কি তিনি প্রিন্সকে যে উপদেশগুলো দিয়েছিলেন সেটা কিন্তু তিনি কোনো একজন মানুষকে ক্ষমতা দেওয়ার জন্য করেননি। তার যে মূল লক্ষ্য ছিল সেটা হচ্ছে ফ্লোরেন্সের গৌরব পুনরুদ্ধার করা, এবং ফ্লোরেন্সের গৌরবটাকে পুনরুদ্ধার করার জন্য তিনি এই প্রিন্সকে এত ক্ষমতা দিয়েছেন বা ইমমরাল মিন্সের সাথে কম্প্রোমাইজ করতে বলেছেন। এটা আমাদের ধরলে ভুল হবে কি তিনি কোনো একটা পার্সনের পাওয়ারের ওপরে বেশি ডিপেন্ড করেছেন। তিনি যেটা বলতে চেয়েছেন ফ্লোরেন্সের যে হৃত গৌরব সেটাকেই পুনরুদ্ধার করতে হবে। তাই আমাদেরকে এটা দেখতে হবে তার লয়্যালটি কিন্তু তার আনুগত্য কোনো প্রিন্সের ওপর ছিল না, তার আনুগত্য ছিল ফ্লোরেন্সের ওপর, এবং সে ফ্লোরেন্স যাতে এস্টাবলিশড হয় পুনরায় সেটার জন্যই তিনি তার থিওরি দিয়েছিলেন। আশা করছি ম্যাকিয়াভেলির এই রাষ্ট্র চিন্তা সম্পর্কে যে আলোচনা আমরা করলাম সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। কমেন্ট বক্সে মতামত জানিও এবং তোমরা সাবস্ক্রাইব আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না। ধন্যবাদ।